শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। পাইছি। দীর্ঘ 15.5 বছরের জুলুমের একটি জগদ্দল পাথর আল্লাহ তাআলা আজকে এই জাতির বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুরোপুরি কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আর জমিনে আমাদের পরিত্যাগ টুকরা যুবক সন্তানেরা তারা জীবন বাজি রেখে জাতিকে কঠিন জুলুমের জাতাকল থেকে মুক্ত করার জন্য তারা যে আন্দোলনের সূচনা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম। সেখানে লিখেছিলাম যে ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে একটি টিম আয়নাঘরে বন্দীদের মুক্তি করতে যাচ্ছেন। তো আমার এই পোস্টকে অনেকে মিথ্যা বলেছে, অনেকে বলছে সূত্র কি এসে হ্যানত্যান অনেক কিছু বলতেছে, না এগুলো মিথ্যা কথা, আপনি মিথ্যা পোস্ট দিয়েছেন। তো পরবর্তীতে দেখা গেল যে আমার ইনফরমেশন সঠিক ছিল এবং আয়নাঘরের সামনে যারা এ পর্যন্ত 15 বছর ধরে যারা গুম হয়ে আছে তাদের স্বজনরা আয়নাঘরে সবাই উপস্থিত হয়েছিলেন, জড়ো হয়েছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন যে আমাদের স্বজনদের না নিয়ে, আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে, আমার ভাই, আমার স্বামীকে নিয়ে না নিয়ে এখান থেকে যাব না। তো পরবর্তীতে তা রাতের মধ্যে সেই আয়নাঘরকে তারা বের করে ওখান থেকে আলোচিত 2 জন বন্দী, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আমান আজমে আর আরেকজন হলেন মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, এই 2 জনকে সেখান থেকে মুক্ত করে আনা হয়েছে এবং পরিবার থেকে সেই সূত্র জানিয়েছে এবং বাংলাদেশ জামাতে ইসলামীও এই বিষয় নিয়ে পোস্ট করেছে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। তো দর্শক, আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, সর্বপ্রথম আমরা দেখব যে আওয়ামী লীগের যে পার্টি নেতাগুলো আসছিল, মানে বড় বড় গলায় কথা বলতো যে এ করব সে করব, খেলা হবে, সেই নেতাগুলো এখন কোথায় গেল? তারা নাকি বলেছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়ে দেখা যে কেমন মায়ের বেটা, মায়ের দুধ কতটুকু খাইছিস সেগুলো দেখা যাবে। আজকে সাহস দেখায় কি ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। আমার কাছে লজ্জা লাগে, নিজের কাছে নিজের ঘৃণা লাগে। আওয়ামী লীগ করি, সরকারি দল করি, দেখলাম কথা কেউ বলা শুরু করে নাই। টেলিভিশনে দেখলাম আমার সাংবাদিকরা বললো, ভাই কেউ তো বলতেছে না, কিছু বলবেন? আমিই কই। তো বললাম এমপি শিপটা ছেড়ে দিই, আমরা সংসদ সদস্য পদটা ছেড়ে দিই, তাহলে তার দলের কিছু রইলাম না, এমপিও থাকবো না, আওয়ামী লীগের সদস্য থাকবো না। আয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি, দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছো তোমরা। আয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি, দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছো তোমরা। তো বোরকা শামীম, কোথায় তুই?
সারা দেশে বঙ্গবন্ধুর যতগুলো ভাস্কর্য ছিল, ব্যানার ছিল, দেওয়াল অঙ্কন ছিল, খোদাই করা ছিল, কিছুই নেই, একটার চিহ্নও নেই। কোথায় তুই বোরকা শামীম? আয় একটু আয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে, একটু রক্ষা কর একটু, দেখা যাক তোর কত বড় গলা। এই কিছুদিন আগে শামীম ওসমান বলতেছে যে শামীম ওসমান পালায় না। আমি পালাইনি, আমি এমনি বলেছি, শামীম ওসমান দেশেই আছে। তো বাড়া, তুই একটু বের হ, তোদেরকে একটু দেখবো, জনগণ একটু দেখবে, এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে, পানিতে চুবানো হচ্ছে, তুই একটু আয়, এসে একটু রক্ষা কর, দেখি এই বাংলাদেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগের কোনো নামগন্ধ থাকবে না আর কোনো দিনের জন্য। কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের নামগন্ধ শেষ, তারা কোনো রাজনীতিও করতে পারবে না। রাজনীতি করবে কে? সব নেতাকারীরা তো পালিয়ে চলে গেছে, রাজনীতিটা করবে কে? বোরকা শামীম তো সবার আগে পালিয়েছে। তোরা দিনের আলোতে আয়, তোদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, তোদেরকে প্রশাসনের কোনো লোক কিছু বলবে না, আমরা মাঠে নামবো। এই হিসাব দল, হিসাব বাচ্চারা, হিসাব, তোরা সামনে এসে কথা বল। কাপুরের সব দল, কুলাঙ্গারের দল, তোরা জাতির পিতার ভাস্কর্য ভাঙস রাতের 2টা বাজে, দিনের বেলা দেখি তোদের কত ইমানি শক্তি। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তোদেরকে এবার দেখিস, তোদের আর এক চুলো ছাড় দেওয়া হবে না, তোদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তোদের লাঠির কুতা গণধোলাই দেওয়া হবে। এখন ছাত্রলীগ ভাইদেরকে বলি, ছাত্রলীগ ভাই আপনারা কোথায়? আপনারা যে এত বড় বড় কথা বলেছিলেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে একটু হাত দিয়ে দেখা, একটু বাধা দে, দেখি কার বুকে কত বল আছে, তো তোদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বোরকা পরে অ্যাম্বুলেন্সে চড়ে তোরা কেন পালিয়ে যাচ্ছিস ভাই? আয় না, একটু দেখি তোদের সাহস কেমন, আমরাও দেখি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে, হাত দেওয়া না, ভাঙ্গা হচ্ছে এবং পানিতে চুবানো হচ্ছে। দেখে আরও এরকম অসংখ্য হাজার হাজার ভিডিও আছে, এগুলো দেখাতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে, তো সেগুলো দেখাচ্ছে না, অল্প কয়েক সংখ্যক আপনাদের দেখাচ্ছি। এই ছাত্রলীগেরা এখন কোথায়? তোরা লুকিয়ে আছিস কেন? কোন গর্তে লুকিয়ে আসছিস? বাড়া, তোদের জাতির পিতার বঙ্গবন্ধুর ভাস্কর্য তো শেষ হয়ে যাচ্ছে, বাড়া। তো দর্শক, গতকাল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে ইন্ডিয়ান যত পুলিশ ছিল সবাই আমাদের দেশের এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছে এবং অস্ত্র সহ তারা সবাই পালিয়ে গেছে। এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। আস্তে 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 দর্শক, গতকাল যখন গণভবনে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ঢুকে যায়, তখন গণভবনের সাইডে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে মানুষের লাশের গন্ধ পায় এবং ওই তার ভিতরে তারা যে ভিডিও করেছে এবং একজন ধারণা করতেছে এখানে অসংখ্য মানুষের গণকবর দেওয়া হয়েছে, মানে কবর তো তারা দেয়নি, পুঁতে রাখা হয়েছে এবং ভালোভাবে পুঁতেও রাখেনি, বা অসংখ্য মানুষ পুঁতে রাখার কারণে মানে গন্ধ আসতেছে। এবং সেখানে
এবং সেখানে ছাত্রছাত্রীদের বই খাতা পাওয়া গেছে, স্কুল ব্যাগ পাওয়া গেছে। তো তাহলে এই খুনি হাসিনা দেখেন কত পরিমাণ খুন করেছে। এদিকে আজিমপুরে গণকবর পাওয়া গেছে, তারপরেও ছাত্রছাত্রীদের তো মারিছেই, এবং সাধারণ পথচারী হয়তো দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা যাদেরকে গুলি করেছে, যাদের কোনো পরিচয় মিলেনি, যাদের লাশ পড়েছিল, অথবা এগুলো ঢাকার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য সে এই গণভবনের ভিতরে নিয়ে এসে এদের মাটি চাপা দিয়ে মেরে ফেলেছে, এবং এই পুলিশ এগুলো কাজ করেছে। তাহলে দেখেন এই খুনি হাসিনা কত মানুষের জীবন নিয়েছে। এমনি এমনি কি তার এই পতন হয়েছে? সেই পিলখানার থেকে শুরু করে তারপরে আপনার শাপলা চত্বরে এইভাবে কত মানুষ যে মেরেছে এবং কতজনকে যে গুম করে রেখেছে তার কোনো হিসাব নেই। এখানে 1000-এর উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরে ফাঁসি চাই, ফাঁসি। ওর গুপ্তার মতো বিদায় মারতে চাই আমরা জনগণ। বলার নাই। জি জি ধন্যবাদ। ফাঁসি দাও, ফাঁসি দিতে হবে ভাই। এখানে সবার দাবি একটাই, ফাঁসি দিতে হবে। জি ইনশাআল্লাহ। জনগণের একটাই দাবি, সাধারণ মানুষের দাবি, আমাদের ছাত্রদের দাবি, সবার দাবি ফাঁসি চাই আমরা। আমরা আর কিছু চাই না, ফাঁসি চাই। এই মুহূর্তে এখানে মানুষ ক্ষোভে ফেটে পড়ার মতো অবস্থা। প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে। তো এখান থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে। এখানে টেকাই রায় হয়ে পড়ছে। এখানে চিহ্ন দেখা যাচ্ছে, অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে, পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে। আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে, কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে। বিভৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে, পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে। এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে, মানুষ ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে। প্রচুর এখানে গণকবর দেওয়ার শঙ্কা করা হচ্ছে। প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড। অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে। সরকারি চাকরি নিয়োগ কিভাবে হতো সেটা গণভবন থেকেই সেটার নির্দেশ হতো, এবং এখান থেকে পাশ হয়ে যেত। সেটার একটা লিস্ট পেয়েছে এই বিক্ষুব্ধ ছাত্ররা। তারা সেই কাগজপত্র খুলে দেখতেছে যে, এবং সেখানে ছবি সহ আছে। এটা পুলিশের হাতে অথবা সেনাবাহিনীর হাতে দিলে খুবই ভালো হবে, তাহলে বোঝা যাবে যে এই কে হাসিনার নিয়োগে এবং কে এই দুর্নীতিগুলো করেছে। এগুলো সব রেফারেন্সে, এগুলো সব রেফারেন্সে ঢুকছে। সব এই যে আহ্বায়ক একটা করে চলে অনেকগুলো ভাই, কতগুলো বলবে আমার কাছে কটা দেন। আচ্ছা চাকরি সিভিগুলো এখানে কেন? এগুলো সব রেফারেন্সের দালাল, যাদের কারণে সাধারণ মানুষ চাকরি পাচ্ছে না। রেফারেন্সের দালাল দেখেন, সব রেফারেন্সের দালাল। রেফারেন্সে যাদের চাকরি হয়েছে, গণভবনের রেফারেন্সে যাদের চাকরি হয়েছে তাদের সবার জীবন। হ্যাঁ এগুলো রেখে দেন, এগুলো কাজে লাগবে। এই যে গণভবনের রেফারেন্সে যাদের চাকরি হয়েছে, এই যে তাদের সিভি এইখানে, এই যে আমাদের বড় ভাইরা এটা উত্তর দিতে ভাই, এটা রেখে দেন, সবগুলো রেখে দেন, এগুলো কাজে লাগবে। সব ছবি তুলে প্রমাণ রাখেন। এগুলো সব সৈনিক সিবি হয়, এগুলো সব প্রমাণ। আমাদের শহীদ ভাইদের রক্ত আমরা পিতা যেতে দেয় না। শেখ হাসিনা এমনভাবে এই আওয়ামী লীগকে দলীয়করণ করে নিয়ে এসেছিল, এমন কোনো পর্যায়ে কোনো নেতাকর্মী ছাড়া, মানে ওর দলের ছাড়া অন্য কাউকে সে ঢুকায়নি। যতগুলো প্রশাসন বলেন আর সরকারি চাকরি যতই বলেন,
সব কিছু এই গণভবন থেকে পাশ হয়ে যেত এবং তাদের কোনো যোগ্যতা লাগে না, পড়াশোনা লাগে না, কিছু লাগে না। শেখ হাসিনার এই গণভবনে আসে, ওখান থেকে পাশ হয়ে যায়, তাদের চাকরি হয়ে যায়। এই কারণে এই দেশে এত দুর্নীতি, লুটপাট মানে এই টাকা পাচার এত কিছু চলতেছে। বাংলাদেশের যেগুলো টিভি চ্যানেল এতদিন পর্যন্ত জামাত শিবিরের দুর্নাম করেছে, তাদের জঙ্গি আখ্যায়িত করেছে, তারা এখন জামাত শিবিরের গুণগান গাচ্ছে এবং শিবির নেতা তার ছাত্রদের, তার দলের নেতাকর্মীদের কি আদেশ দিয়েছে সেগুলো নিয়েই নিউজ করতেছে। তো চলুন আমরা একটু শুনি। সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয় নস্যাতের চক্রান্ত করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমরা জানতে পেরেছি বিজয় পরবর্তী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাসিনার প্রেতাত্মারা তারা সংখ্যালঘু এবং সংখ্যা নিগোষ্ঠী যারা তাদের প্রতি জুলুম নির্যাতন শুরু করেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করেছে তারা। আমরা ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি, এদেশের তাওহীদি জনতা, সকল মানুষকে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, জান মাল জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা পাশে থাকুন। তো দর্শক, শিবিরের নেতাকর্মীরা কি এর আগে যেগুলো কর্মকাণ্ড করেছে সবগুলোই কি জঙ্গিবাদ ছিল? তারা ভালো কোনো কাজ করেনি? এখন এসে টিভি চ্যানেলগুলো শিবিরের নেতার ভিডিও প্রচার করতেছে। কারণ কি? কারণ হচ্ছে তার টিভি চ্যানেল তো বাঁচাতে হবে। এখন জামাত শিবিরের বা বিএনপির গুণগান না গেলে তো টিভি চ্যানেল থাকবে না। ৭১ টিভি, সময় টিভি তো আগে আউট হয়ে গেছে। হাসিনার সাথে সাথে তারাও ওই বিমানে চড়েছে। সময় টিভি দেখেননি? হাসিনার লাস্ট ভিডিও, আপনারা যেটা ভিডিওর শুরুতে দেখলেন, হাসিনার লাস্ট যখন বিমানে চড়ে তখন পর্যন্ত, গণভবন থেকে যখন বের হয় তখন পর্যন্ত সময় টিভির ক্যামেরা ছিল এবং হাসিনার সাথে সাথে সময় টিভি, ৭১ টিভিও পালিয়ে চলে গেছে। তো দর্শক, ছাত্র শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি যেই আদেশটা দিল, এই আদেশের ফলে শিবিরের যত নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী এরা সারা রাত ধরে হিন্দু ভাইদের মন্দির এবং তাদের বাসা বাড়ি পাহারা দিয়েছে। তো এটা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ রয়্যাল এজেন্টরা তো আর নেই, হয়তো কয়েকটা গা ঢাকা দিয়ে আছে, এরাও ধীরে ধীরে পালিয়ে যাবে। আর যদি ধরা পড়ে তাদেরকে লটকিয়ে দেওয়া হচ্ছে। এরকম অসংখ্য ভিডিও আমরা পেয়েছি, অনেকের মরদেহ আমরা পেয়েছি। তো এই কারণে এখন আর এরা কিছু করার সাহস পাবে বলে মনে হচ্ছে না। তো তারপরও ছাত্র শিবিরের ভাইয়েরা এবং ছাত্ররা সারা রাত ধরে হিন্দু ভাইদের মন্দির পাহারা দিছে। এখন এরা বুঝুক যে আসলে এতদিন পর্যন্ত কারা নির্যাতন করেছে এবং কারা হিন্দুদের মন্দিরে হামলা করছে আর দোষ দিয়েছে কাদের। তো দর্শক, এখন আসি ডিবি হারুনের বিষয়ে। ডিবি হারুন এখন কোথায়? ভাতের হোটেলের হারুন কোথায়? এনটিভি তো সরাসরি নিউজ করছে ভাতের হোটেল হারুন কোথায়, এবং জাগো নিউজ করছে, তারপরে ঢাকা পোস্ট নিউজ করছে। তো সবগুলো নিউজ পড়ে দেখলাম, নিউজে বলা হচ্ছে যে শেখ হাসিনা যখন পদত্যাগ করে হেলিকপ্টার করে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যখন ডিবি হারুনের কাছে খবর আসে যে শেখ হাসিনা পালাইছে, তখন ডিবি হারুন তার পোশাক খুলে, সাধারণ পোশাক পরে, মুখে বড় একটা মাস্ক দিয়ে সে ডিবি কার্যালয়ের প্যাঁচির টোপকে, সে মেন গেট দিয়ে বের হয়নি, প্যাঁচির টোপকে অন্য জায়গা দিয়ে সে সাধারণ মানুষের মাঝে ঢুকে যায়। এইভাবে সে পালিয়ে আত্মগোপনে আছে। তো আর একটা সূত্র বলছে, যেটা ফেসবুকে লিখেছে, যে সে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীরা তাকে সহ আরও ৩ জনকে গ্রেপ্তার করছে। তবে এই সূত্রটা নির্ভরযোগ্য নয় বা এটা দুর্বল সূত্র, কিন্তু ডিবি হারুন যে পালিয়ে আছে, আত্মগোপনে আছে, এটাই সঠিক। তো সে বর্ডার দিয়েও পালিয়ে যেতে পারে, এখন হয়তো ঢাকা শহরের ভিতরেই আছে। ঢাকা শহর যে বাসাতে থাকুক, সে বেশি দিন থাকতে পারবে না, কারণ সে বেরোতে পারবে না। কারণ ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু চেক করতেছে, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত চেক করতেছে যে কে যাচ্ছে, কোন নেতাকর্মী যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। এবং এয়ারপোর্টে তো সেনাবাহিনীরা আছে, তারাও চেক করতেছে, ছাত্রছাত্রীরাও আছে। তো ডিবি হারুন পালিয়ে যেতে পারবে না। ডিবি হারুন, ভাতের হোটেল, 2 ইঞ্চির হারুন, কোথায় গেল তোর তবুক? বাপরে বাপরে, তার কথা শুনলে মানে সে মনে হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, মানে রাষ্ট্রপতি, এমনভাবে কথা বলে।
তো ডিবি হারুনের গ্রামের বাসা নাকি পুড়ে দিয়েছে। তারপরে বিপ্লব, এই বিপ্লব যা জ্বালাইছিস তুই। আমরা শুনলাম যে বিপ্লবের গ্রামের বাসা পুড়তে এসেছিল বিক্ষুব্ধ জনতা, তখন সেনাবাহিনীরা এসে বাধা দেয়, সেনাবাহিনী চলে গেলে তারপর আবার পুড়িয়ে দিয়েছে। তো বিপ্লব তুই এখন কোথায় দাদা? তোকে জনগণ খুঁজতেছে, তোকে পেলে কিন্তু জনগণ মাটির সাথে মিশে ফেলবে। তুই পালাতেও পারবি না, তুই যতই রয়ের এজেন্ট হ আর যাই হ, তুই যেতে পারবি না। তুই বাইরে বের হ, তোর খবর হবেই। তো দর্শক এখন আসি আমির হোসেন আমু, এর বাড়ি বিক্ষুব্ধ জনতারা পুড়ে দিয়েছে। পুড়ে যাওয়ার পরে ওই বাড়ি থেকে 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। চিন্তা করতে পারেন, অনেকগুলো টাকা পুড়ে গেছে, তারপরেও 5 কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনার একটু টাকাটা একটু বলে দিতে হবে, আমার ফুল ফোর্স দিতেছি, প্লাস আপনাদের ফোর্স লাগাইতে পারেন স্যার। এটা কোনো ঝামেলা নাই ভাই, এটা কোনো ঝামেলা নাই। তো দর্শক এখন আসি তরিকত ফেডারেশনের নেতা বা চেয়ারম্যান নজিবুল বশর মায়েজ ভান্ডারির কথা নিয়ে। সে এতদিন পর্যন্ত এই 15 বছর ধরে ইসলামিক দলগুলোকে এমনভাবে জ্বালাইছে এবং এর কারণে আল্লামা সাইদির মৃত্যু হয়েছে এবং জামাত নেতার যতগুলো ফাঁসি হয়েছে এই নজিবুল বশর মায়েজ ভান্ডারের কারণেই হয়েছে। এবং জামাতে ইসলামকে যতবার নিষিদ্ধ করা, তাদের নিবন্ধন বাতিল করা, সব কিছু এরই কারণেই হয়েছে। এ সর্বপ্রথম আল্লামা সাইদির নামে মামলা করে ধর্মীয় অনুভূতিতে নাকি আঘাত দিয়েছে আল্লামা সাইদি, এই মামলা করেছে। অথচ দেশ বিদেশ ঘুরে আল্লামা সাইদি কোরআন প্রচার করেছে। সেই সাইদিকে এই নজিবুল বশর মায়েজ ভান্ডারি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা করে সর্বপ্রথম জেলে নিয়ে যায়, তারপরে তাকে যুদ্ধ অপরাধীর মামলা দেওয়া হয়। তো এই নজিবুল বশর মায়েজ ভান্ডারি কোথায়, আপনারা একে একটু খুঁজে বের করেন। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। সুতরাং 14 দল পুরো করে যে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। একটা পয়েন্ট অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা যৌথ সিদ্ধান্ত হয়েছে যে জামাত শিবিরকে অচিরেই নিষিদ্ধ করা হোক এবং একে যেখানে দেখতে পাবেন সেখানে গুলো ধোলাই দিবেন। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা দেখলেন যে যারা আনন্দের সাথে জামাতকে নিষিদ্ধ করে আনন্দ উল্লাস করতেছিল, মাত্র কয়েকদিনের আগের ঘটনা, কয়েকদিনের আগের এই ভিডিও, তারা আনন্দ উল্লাস করতেছে। জামাতকে নিষিদ্ধ করলো, শিবিরকে নিষিদ্ধ করে আনন্দ করলো। এখন যে তার দলই নেই, আওয়ামী লীগের কোনো ছানাপোনা নেই, বাংলাদেশে নেই, সবাই পালাইছে। এখন যদি ভোট দেয় আওয়ামী লীগের হয়ে দাঁড়াবে কে? এমন কেউ আছে? কোনো আওয়ামী লীগের কোনো ভালো লোক আছে বাংলাদেশে যে কোনো অপরাধ করেনি, তার বিরুদ্ধে কোনো মামলা হবে না? এরকম কোনো নেতা খেতা যদি থাকে তাহলে তো দেখাই যাবে। তো এরা জামাতকে নিষিদ্ধ করতে এসে এরাই দেশ থেকে পালিয়ে চলে গেল। এবং এই নিষিদ্ধ করা জামাতের আমিরকে সর্বপ্রথম ডেকেছে গণভবনে এই সেনাবাহিনী, হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই, এবং তার সাথে পরামর্শ করেছে। তো তোরা যাকে নিষিদ্ধ করলো তার সাথে সেনাবাহিনী পরামর্শ করেছে, তাকে সম্মান জানাইছে। তোরা নিষিদ্ধ করে কি লাভ হলো? তো দর্শক, এইরকম আওয়ামী লীগের যে নেতা খেতারা আছে যারা সবসময় গলাবাজি করত, কথায় কথায় হুমকি দিত, তারা এখন কোথায়, কোন গর্তে লুকিয়েছে বা কোথায় পালিয়েছে? তারা বের হচ্ছে না কেন? এদের কি এই বাংলার জমিনে স্থান হবে? যে আমাদের এই প্রজন্মের সময় আসছে আর একটা যুদ্ধে নামার এবং
9 মাস না 6 মাসের মধ্যে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে। আজকে যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে, কালকে তো গোটা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, বলে এটাকে ইসলামী হুকুমত করতে হবে, শরিয়ায় চালু করতে হবে, ব্রাসপ্রেমী আইন চালু করতে হবে। সরকারের উচিত এখন মৌলবাদীর বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা কঠোর অবস্থানে যাওয়া। কথায় কথায় তারা ইসলামের কথা কয়, মুসলমানের একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? আর জাতির পিতা বঙ্গবন্ধুর যদি ঐশ্বরিক ক্ষমতা না থাকতো তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারে না। এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন, আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি। সরকারের ঊর্ধ্বে কেউ নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিতেও জানে। মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়। তাদেরকে যেখানে পাবো সেখানে আমরা প্রতিরোধ করব, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে এই ভাস্কর্য নির্মাণ করেই আমরা ছাড়বো। এমন কোন শক্তি বাংলার মাটিতে দণ্ডগ্রহণ করে নাই। আমাদের রক্ত থাকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে হবে হবে হবে। তোমরা বলেছো ভাস্কর্য বুড়িগঙ্গা নদীতে ফেলবে, আর তোমাদের দেশের মানুষ তোমাদের বঙ্গোপসাগরে ফেলে। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। আমার কাছে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন গতকাল শাহবাগ থানায় যে গোলাগুলিটা হয়েছে, রয়ের এজেন্টরা যে গোলাগুলি করেছিল, ওই সেনাবাহিনীরা তাদের প্রতিহত করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে। এরকম আরও অসংখ্য নিউজ ছিল। পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লেগেছে, যে ইন্ডিয়া থেকে 28,000 কর্মকর্তারা কর্মচারীরা বাংলাদেশে চাকরি করে বিভিন্ন সেক্টরে, পুলিশে, তারপরে সেনাবাহিনীতে নয়, পুলিশে এবং সরকারি মন্ত্রণালয়ে অনেক জায়গায়, হাই স্কুলেও চাকরি করে। এবং ঢাকার একটা হাই স্কুলে আমরা নিউজে দেখেছি। তো এরকম অনেকগুলো কর্মকর্তা 28,000-এর মতো তারা চাকরি করে। কিন্তু এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে এই ইন্ডিয়ার রয়ের দালালেরা, এই ইন্ডিয়ার এই জনগণ যারা পুলিশ সেজে এসেছিল বাংলাদেশে, এবং এরাই কিন্তু বেশি গোলাগুলি করেছে, এরা বেশি গুলি করেছে। কারণ বাংলাদেশের পুলিশের তাদের ছেলে সন্তানেরাও এই মিছিলের মধ্যে আছে, তাদের গুলি করতে বুক কাঁপবে। কিন্তু এই ইন্ডিয়ার যেই পুলিশগুলো ছিল, যারা এই এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেল, এরা কিন্তু কাউকে গুলি করতে দ্বিধাবোধ করবে না, বা তার নিজের সহপাঠীকে গুলি করতে দ্বিধাবোধ করবে না। তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে এরা অস্ত্র সহ পালিয়ে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না, বা সেনাবাহিনীরাও কিছু করতে পারলো না। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। অন্তত এদের বিচার না করে এরা অস্ত্রগুলোও দিয়ে যায়, এরা অস্ত্র সহ এরা ইন্ডিয়ায় পালিয়ে চলে গেল, বিমান নিয়ে চলে গেল। তো সেনাবাহিনী ভাইয়েরা যদি ধরতে পারতো, এদের যদি বিচার করা হতো বা বন্দি বিনিময় করা হতো, তাহলে বাংলাদেশের অনেকটা সুবিধা হতো। তো যাই হোক, এখনও অনেকগুলো ইন্ডিয়ার রয়ের দালালেরা বাংলাদেশে ধামাচাপা দিয়ে আছে, লুকিয়ে আছে। তো এরা হয়তো এয়ারপোর্ট দিয়ে আর যেতে পারবে না, কারণ এরা যখনই দেখবে যে ভারতের সিটিজেন বা ভারতের দেখলে এদেরকে আটক করা হবে এয়ারপোর্টের ভিতরে। তো এই কারণে এরা হয়তো বর্ডার দিয়ে যেতে পারে। তো বিজিবি ভাইদের বলবো, আপনারা সজাগ থাকবেন, কেউ যেন একটা প্রাণীও যেন পার হতে না পারে। এদেরকে পাওয়ার সাথে সাথে ধরবেন, না হলে এদের ক্রস ফায়ার দিবেন। ওরা যেভাবে আমাদের সীমান্তে মানুষ মারছে, এখন থেকে আপনারা মারবেন, কোনো কাহিনী চলবে না। হয় এগুলো ধরবেন, না হলে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেল দেবেন, এরা যেন একটাও পালাতে না পারে। আর আরেকটা কথা, সেটা হলো যে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে গোটা বাংলাদেশে লুটতারাজ হয়েছে। তো আপনারা যদি আওয়ামী লীগের মতোই আচরণ করেন, আপনারা এই 15 বছর পর দেশের স্বাধীনতা পেলেন, 15 বছর ধরে ওরা যা করেছে আপনারা এই একদিনেই তা করলেন, আপনারা পুরা দেশের লুটতারাজ করলেন, তাহলে আপনারা আর এই আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কী হলো? আপনারা জানেন যে এই ক্ষমতা রদবদল হয়। এখন থেকে হয়তো আরও 10-15 বছর পর দেখা যাচ্ছে যে আপনারা হয়তো আবার ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যাবেন, অন্য কেউ আসবে। তখন তারা যদি আবার আপনাদের সাথে এরকম করে, আপনাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, তখন কেমন লাগবে? তাই এগুলো বাদ দিয়ে রাষ্ট্রীয় সম্পদে আগুন না জ্বালিয়ে এবং এই লুটতারাজ বাদ দেন। যে যার বাড়ির থেকে যা কিছু নিয়ে গেছেন সেগুলো ফেরত দেন। আমরা এখন বাংলাদেশকে স্বাধীন করেছি, এখন আমরা এই দেশকে উন্নত করব। বিশ্বের বুকে আমাদের দেশটা যেন গর্বের সাথে উঁচু হয়ে থাকে, মাথা উঁচু হয়ে থাকে, এটা আমরা করার চেষ্টা করব।
তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।